বিশ্বে প্রতিযোগিতার আদল বদলাচ্ছে। এখন চিন্তা শুধু রাস্তাঘাট, বন্দর কিংবা বিদ্যুৎ নিয়ে নয়, বরং কে বেশি ডেটা সেন্টার বানাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কার বিনিয়োগ বেশি, কিংবা ডিজিটাল অর্থনীতির নেতৃত্ব কে দেবে, এমন নানা প্রশ্নে জড়িয়ে আছে রাষ্ট্রের ভবিষ্যৎ। গার্টনারের পূর্বাভাস, এই 2026 সালে বিশ্বে শুধু এআই এর জন্য ব্যয় হবে $1 ট্রিলিয়ন। নানা উদ্ভাবনে একে অন্যকে টক্কর দিতে চায় উন্নত বিশ্ব, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই দৌড়ে বাংলাদেশের অবস্থান কি? তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। মইনুল হক সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও দি বিজনেসে। আমার আর আপনার এই শোতে প্রায় 2.5 বছর পরে আমার হিসেবে আলোচনা হচ্ছে, এবং যখনই আপনার সাথে আমার আলোচনাটা হয় বাংলাদেশের প্রযুক্তির প্যাটার্ন চেঞ্জ হওয়ার এক ধরনের সুযোগ তৈরি হয়, এবং বাংলাদেশে যখনই প্রযুক্তির প্যাটার্ন চেঞ্জ হওয়ার সুযোগ থাকে আপনার কথা আমার মনে হয়, কারণ ইউ আর অলওয়েজ ইন টু দ্য নিউ অপরচুনিটিস অফ টেক বিজনেস ইন বাংলাদেশ। সেই প্রসঙ্গে আমি আসব, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব ভাবছিলাম, সেটা কি যে প্রায় আমরা শুনি বলা হয় যে বাংলাদেশ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রযুক্তির কেন্দ্র হতে পারে, টেকনোলজিক্যাল হাব হতে পারে। কিন্তু আমি যদি ভৌগোলিক অবস্থান হিসাব করি তাহলে আমি দেখতে পারি যে এখনকার যেসব বিজনেসের প্যাটার্ন, ডেটা সেন্টার, ফাইবার কানেক্টিভিটি, ক্লাউড, তারপর আরও যেসব ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দরকার, এই রিলেটেড ইনভেস্টমেন্ট আমরা আসলে যতটা শুনি বা বলি বা বুঝি ততটা আমরা টাকার হিসাবে বা অঙ্কের হিসাবে পাই না। আবার প্রতিবেশী দেশ বা আশপাশের হিসাবে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট হতে দেখি। আমরা কি আসলেই ডিজিটাল কেন্দ্র হবার বা প্রযুক্তির কেন্দ্র হবার পর্যায়ে আছি, নাকি আমাদের আরও সময় লাগবে? ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে, আর আপনার থ্রুতে যমুনা টিভির সকল দর্শককে আমার শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, ইটস এ কোয়াইট ওয়াইড এরিয়া, আপনি কাভার করে একটা কোশ্চেন করেছেন। দিস ইজ আমাদের যে ইন্টারেস্টিং একটা এনভায়রনমেন্ট এখন সারা পৃথিবীতে, স্পেশালি অন দ্য টেক ইনভেস্টমেন্টে আমরা দেখছি এভরি অল্টারনেটিভ মান্থ নতুন নতুন ইনভেস্টমেন্ট ডিক্লেয়ার হচ্ছে, নতুন নতুন ডেটা সেন্টার ওপেন হচ্ছে। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমরা সবাই জানি, উইথ দ্যাট লিমিটেশন অফ অল দোজ অ্যাজ এ কান্ট্রি পার্সপেক্টিভ থাকার পরেও আমি যেভাবে দেখেছি জিনিসটা, বিশেষ করে লেটেস্ট এআই ডেভেলপমেন্টের পরে একটা ট্রানজিশন হচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রিতে, tech industry. All hyperscalers are investing massively into West and East recently. এই ইস্টের যে ইনভেস্টমেন্টের প্যাটার্নটা, এটা যদি আপনি লক্ষ্য করেন, স্পেশালি ফার ইস্টে ছিল, এখন ইন্ডিয়াতে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। এটার ওয়ান অফ দ্য রিজন কেন এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, এটার বুঝতে গেলে রিজন হচ্ছে ইন্ডিয়া is trying to be IT hub for long. তাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি বেশ রিচ ছিল বরাবরই, গ্লোবাল সাপ্লাই চেনে তাদের ভূমিকা একটা বড় ছিল। ইদানিং এআইয়ের যে কস্ট, এআই ট্রেনিংয়ের যে কস্ট, এইটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হাইপার স্কেলার্সরা সবাই, স্পেশালি রিসেন্টলি গুগল $15 বিলিয়ন বিশাখাপাত নামে একটা এআই হাব তৈরি করছে, ডেটা সেন্টার হাব। একই জায়গায় আপনার রিলায়েন্স এই $15 বিলিয়ন অ্যানাদার ইনভেস্টমেন্টের প্ল্যান করছে। মেটা অথবা মাইক্রোসফট জয়েন্টলি বোধহয় $17 বিলিয়ন আরেকটা এআই ডেটা সেন্টার করছে। এগুলা একটা জিনিস পরিষ্কার যে চিপ ওয়েতে এআইকে ট্রেন করার জন্য আমাদের এদিক এই ইস্টের রিসোর্স অনেক চিপার হবে বলে সবাই মনে করছে। বাংলাদেশের এই অপরচুনিটি ছিল এবং এখনও কিছুটা আছে। আমাদেরকে কি করতে হবে, আপনি যদি প্রশ্নটা যদি এরকম হয় যে ওয়াই উই আর জাস্ট মিসিং দ্যাট, আমাদের আসলে এই ভিশনটার একটা গ্যাপ হয়েছে, যে আমাদের বাংলাদেশকে একটা হাব বানানোর সুযোগ ছিল, কিছুটা এখনও আছে। প্রপার ডিসিশন মেকিংয়ের ব্যাপার আছে এখানে। আমরা
বড় হাইপার স্কেলারে আসার জন্য 3-4টা মিনিমাম সাবমেরিন কেবল কানেক্টিভিটি লাগে, গ্লোবাল কানেক্টেড থাকে এই ডেটা সেন্টারগুলো। তো এইগুলো আমাদের এখনও ঠিক ওইভাবে তৈরি হয়নি। ইন্টার কান্ট্রি কানেক্টিভিটিগুলো আমাদের এখানে আমরা করতে পারিনি। আমরা বসে আছি এমন একটা জায়গায়, বাংলাদেশের এদিকে প্রায় 1.5 বিলিয়ন পিপল, ওদিকে 1.5 বিলিয়ন, অলমোস্ট 40-50% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশনের মাঝখানে আমরা, কিন্তু সেই আসপেক্টে আপনি বোধহয় ওইভাবেই চিন্তা করে বলছেন যে ইয়াস, আমাদের একটা এমন একটা জায়গায় আছি, উই ক্যান কনভার্ট আওয়ার সেলফ অ্যাজ এ হাব। সিঙ্গাপুর 5-7%ও নিজস্ব ডেটা ইউজ করে না, যত ডেটা তাকে সে গ্লোবাল ডেটা হ্যান্ডেল করে। তো আমাদের এখানে কিন্তু তার থেকেও অনেক বড় অপরচুনিটি আছে আমরা যে জায়গায় বসে আছি। কানেক্টিভিটিগুলো হয়ে গেলে, আমরা একটু লিবারাল হলে, গভর্নমেন্ট যদি সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে ভাবে, একদম যে ভাবছে না তা না। ইদানিং আমি আমাদের নতুন অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, টেলিকম অ্যাডভাইজারের সাথে। উনি দেখলাম বেশ প্রগ্রেসিভ এবং হি ওয়ান্টস টু ডু অল দিস। লাস্ট ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় অনেক কিছু হয়নি, আটকানো ছিল। এই রিজিওনাল কানেক্টিভিটিগুলো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কানেক্টিভিটিগুলো হলে দেয়ার উইল বি ইনভেস্টমেন্ট, আই বিলিভ, অ্যান্ড পলিসি কিছু অ্যাড্রেস করার ব্যাপার আছে। লোকাল পলিসিগুলো ফ্রেন্ডলি হলে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হলে, আমাদের মনে হয় আমাদের এখানে এখনও কিছু ইনভেস্টমেন্টের সুযোগ আছে। একটা বিষয়, আপনি ইন্টারনেট কানেক্টিভিটির কথা বললেন, তো আমরা যখনই প্রযুক্তির কথা বলি, আমার কাছে তো মনে হয় বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি আপনি ভালো জানবেন যে এখনও দেশের বাইরের সাথে যখন আমি বাংলাদেশের এক্সপিরিয়েন্সের কম্পেয়ার করি, অনেক বড় একটা এক্সপিরিয়েন্সের গ্যাপ চোখে পড়ে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা কাগজে কলমে বলি যে ফিক্সড ব্রডব্যান্ডে আমরা অ্যাটলিস্ট 100 Mbps স্পিডটা এনশিওর করব, আমরা 5G সবার কাছে পৌঁছে দিব অ্যাটলিস্ট 90% মানুষের কাছে। কিন্তু গ্রাম আর শহরের স্পিডের ব্যবধানই আসলে কমে না, আর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো আপডেটের সমস্যা আছেই। যদি আমরা কানেক্টিভিটির হিসাব করি, তাহলে আসলে আমরা কতটুকু এগোতে পারলাম, এইটা নিয়ে কি পার্টিকুলারলি আমাদের আলাদা করে বিনিয়োগ নিয়ে ভাবা উচিত? আমার মনে হয় কানেক্টিভিটির বিষয়গুলো, আমি দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমার মনে হয় রেগুলেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং রেগুলেশনের এনফোর্সমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। চ্যালেঞ্জ আছে, আমাদের অ্যাচিভমেন্টও আছে কিছু। অ্যাচিভমেন্ট, আপনি আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থা, ছোট দেশ, অনেক মানুষ থাকে, সো এইখানে কানেক্টিভিটি কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ চিপার, ইউনো। আপনার সে 1 মিলিয়ন ডেমোগ্রাফি অ্যাড্রেস করতে আপনার যে কটা বেস স্টেশন দরকার, অথবা যত কিলোমিটার ফাইবার অপটিক দরকার, আপনার অন্য কোনো দেশে সেই ভলিউম অফ পিপলকে অ্যাড্রেস করতে অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার হয়। আমাদের এখানে ওই বড় অ্যাডভান্টেজটা আছে। সেই হিসাবে আমাদের কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, লাস্ট 20 ইয়ার্স ধরে এখানে ইনভেস্টমেন্ট হয়েছে। টেলিকম অপারেটরসরা 4G সার্ভিস কিছু এলাকায় দিয়েছে, কান্ট্রি ওয়াইড অনেক জায়গায় একটু হয়তো 3G চলছে, কিন্তু 5G ফ্রিকোয়েন্সি নিয়েছে, ডেভেলপমেন্টের সুযোগ আছে, বাট অ্যাফোর্ডেবিলিটির কিছু বিষয় কারণে তারা হয়তো ইনভেস্টমেন্টটা নিয়ে দুশ্চিন্তায় আছে যে ইনভেস্টমেন্ট রিটার্ন হবে কি না, এরকম একটা কোয়েশ্চেন আছে। বাট আমি ব্রডব্যান্ডের লোক, ফিক্সড লাইন ব্রডব্যান্ডের, তো আমার মনে হয় ফিক্সড লাইন ব্রডব্যান্ড ভেরি মাচ পসিবল বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া। কনসিস্টেন্টলি রাইট পলিসি নিয়ে কাজ করলেই আমি বিশ্বাস করি এটা ভেরি মাচ অ্যাচিভেবল। আর স্পিডের কথা বলছেন, আপনার 20-25 Mbps কানেক্টিভিটি কান্ট্রি ওয়াইড অনেকেই পাচ্ছে, বাট এক্সপেন্সিভ। এটাকে অ্যাফোর্ডেবল করার জন্য বাকি যারা আনকানেক্টেড তাদেরকে কানেক্টিভিটিতে নিয়ে আসলে ইকোনমি অফ স্কেলের কারণে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এবং আমার বিশ্বাস হাউসহোল্ড গ্লোবাল 2.5% যদি একটা হাউসহোল্ড ইনকামের ব্রডব্যান্ডের জন্য খরচ করে, এটা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে দ্যাট ইজ মিনিমাম দে ক্যান স্পেন্ড। তো ওই খরচের ভিতরেই এটা সম্ভব। আপনি যে 100 Mbps বলছেন, একটা গুড ব্রডব্যান্ড স্পিড 100 Mbps দেওয়া সম্ভব বাংলাদেশে এখনও, আমি বিশ্বাস করি বিষয়টা।
ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি টেলিকম কোম্পানিগুলো নিয়ে কথা বলছিলেন। একটা জিনিস নিয়ে ইদানিং খুব ডিবেট হচ্ছে, সেটা হচ্ছে টেলিকম নীতির যে একটা রাফ ভার্সন বা খসড়া করা হয়েছে, সেখানে এক ধরনের অভিযোগ এখন উঠছে যে বিদেশি অপারেটর বা বিদেশি কোম্পানিগুলোকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, লোকাল বিজনেসগুলো সেই অর্থে অনেক বেশি বঞ্চিত হবে। সব সময় শুনি বিদেশি বিনিয়োগ দরকার, আবার স্থানীয় বিনিয়োগের কারীরাও যদি এটার ক্ষেত্রে ডিপ্রাইভ হয়ে যান, সেটা আসলে একটু দুঃখজনক। কিন্তু এই ব্যালেন্সটা আসলে কিভাবে এনশোর করা দরকার, আমরা কি করতে পারি? অফকোর্স আমাদের এফডিআই দরকার, আমাদের যে ইকোনমি, আমাদের কন্টিনিউয়াস এখানে প্রচুর এফডিআই এর সুযোগও আছে। কোন সেক্টরে আমরা এফডিআই অ্যাট্রাক্ট করব, কোন সেক্টরে কতটুকু করব, এটা আমাদেরকে ঠিক করতে হবে। টেলিকমে এফডিআই আগে ছিল, অনেক বছর ধরেই ইন্টারেস্টিং এরিয়া বলেই এখানে এফডিআই এসেছে আগে। এখন ফার্দার এফডিআইয়ের জন্য গভর্নমেন্ট হয়তো সেখানে ওপেন করে দেওয়ার চিন্তা করছে, যে ডিফারেন্ট লেয়ারে এফডিআই এক্সপেক্ট করছে টেলিকমের নতুন পলিসি যেটা করেছে সেখানে মনে হচ্ছে। তবে এখানে কোনোভাবেই আমাদের কনস্টিটিউশন অনুযায়ী লোকাল কোম্পানিগুলোকে ডিপ্রাইভ করা উচিত হবে না। ফরেন কোম্পানি এফডিআই আনবে যারা, তাদেরকে একটা ডিফারেন্ট প্রিভিলেজ দিবে ডিফারেন্ট লেয়ারে ইনভেস্টমেন্টের, এবং লোকাল কোম্পানিগুলোকে দেওয়া যাবে না, এটা কোনোভাবে হওয়া উচিত না। ইট ইজ নট কনস্টিটিউশনালি রাইট ফর দ্য নেশন, অ্যান্ড এটা একটা ব্যাড সিগন্যালও দিবে লোকাল ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন যখন আলোচনা করছি, সেটা হচ্ছে যে আমি একটু কনফিউজড হয়ে যাই যখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক বেশি আলোচনা শুনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাইপ আমি বলবো যে একটু বেশি কিছুদিন মনে হয়েছিল, বিশেষ করে গত কয়েক বছরে। এখন এসে আবার শুনতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে এআই বাবল বার্স্ট করতে পারে। কেন? কারণ টপ 5 কোম্পানি $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট করে ফেলছে, কিন্তু এখন এসে তাদের কাছে মনে হচ্ছে যত টাকা বিনিয়োগ করেছিস ততটা হাইপ বা রিটার্ন হয়তো এআই থেকে পাওয়া যাবে না। আপনি একটু আগে বলছিলেন যে এআই নিডস টু বি চিপার, কারণ এআই মানুষকে পৌঁছে দিতে হবে। আবার এরকম একটা অ্যানালিসিসও দুদিন আগে দেখলাম যে ওই দিন খুব বেশি দূরে নাই যখন প্রত্যেকটা নাগরিকের বা ব্যক্তির একটা করে নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে, যে তার সারাদিনের কাজগুলোকে অ্যাসিস্ট করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব বড় ভালো ভবিষ্যৎ আপনি ওয়ার্ল্ডে এবং সেই হিসাবে বাংলাদেশে দেখেন কিনা, সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট প্যাটার্নটাকে আপনার কাছে কেমন মনে হয়? গ্লোবালি তো ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনি নিজেই বলছেন এবং দেখছেন যে ইট ইজ কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট হচ্ছে। মেটা, ইলন মাস্ক নিজে গ্রকে হিউজ ইনভেস্টমেন্ট করেছে, আপনার গুগল প্রচুর ইনভেস্টমেন্ট করছে। অল হাইপার স্কেলার্স আর ইনভেস্টিং কন্টিনিউয়াসলি ইন্টু দিস এরিয়া। এটা চিপার হওয়া অফকোর্স, না হলে মাস ইউজ করতে পারবে না। মাস পিপলকে যদি এর অ্যাডভান্টেজ দিতে হয় তাহলে এটাকে চিপার করতে হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট হবে। বাংলাদেশে সুযোগ আছে। বাংলাদেশের একটা সুযোগ হলো এআইকে এখন একটু চিপার ওয়েতে ট্রেন করতে হবে। সেটাই আমাদের একটা বড় অপরচুনিটি বাংলাদেশের জন্য আমি মনে করি। আমাদের একটা আরেকটা বড় অ্যাডভান্টেজ, আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব ভালো ডেভেলপ করতে পারিনি গ্লোবাল মার্কেটে অথবা লোকাল মার্কেটেও। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি, অনেকগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে আমরা ট্রাই করছি। বাট আমার মনে হয় এআই এর একটা বড় সাপোর্ট নিয়ে আমরা এই জায়গাটায় একটা বড় কিছু করার সুযোগ তৈরি হয়েছে। অনেকগুলো কোম্পানি এআই বেস সফটওয়্যার তৈরি করছে, এআই সাপোর্টেড টুলস তৈরি করছে, বিভিন্ন রকম ইয়াং ফ্রিল্যান্সাররা এআই নিয়ে অনেক কাজ করছে। আমি খুব অবাক হয়ে যাই যে স্কুলের বাচ্চারাও এখন এআই নিয়ে দেখছি আমি অনেক কাজে ইন্টারেস্টেড। তো এখানে ডেফিনেটলি একটা বড় হাইপ তৈরি হয়েছে বাংলাদেশের ভিতরেও। আমাদের জিপিইউস দরকার প্রচুর। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে অ্যাপ্রিসিয়েট করেছে, বেশ ভালো ইনভেস্টমেন্ট করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। জিপিইউ কিনে দিয়েছে, কেমন ছোট ছোট স্টার্ট আপ কোম্পানিগুলো সেটাকে ব্যবহার করতে পারছে। আমাদের গভর্নমেন্টও এটা নিয়ে কিছু কাজ করেছিল, ইন্টারিম গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছিল, প্রপারলি সেটা ঠিক কাজে আসেনি। আমাদের কিছু ডেটা সেন্টারের সাথে জিপিইউ সার্ভিসেস আছে, আমরা কিছু কাজ করছি। বাট এখানে আরও অনেক কাজ করার সুযোগ আছে, অনেক ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে বলে আমার মনে হয়। এআই যখন ব্যবহার বাড়বে তখন তো নতুন ডেটার মানে ফ্লো বাড়বে, ডেটা সেন্টার আরও প্রয়োজন হবে। এই অনুযায়ী সেই হিসেবে ডেটা সেন্টারের ইনভেস্টমেন্ট কি এআই এর ক্ষেত্রে বাংলাদেশে আসছে বা আপনারা করতে আগ্রহী?
লাস্ট উইকে একটা ইন্টারেস্টিং গ্লোবাল নিউজ আছে যে আমরা হিউম্যান জেনারেটেড যে ডেটা পৃথিবীতে ছিল, মেশিন জেনারেটেড ডেটা তার থেকে বেশি হয়ে গেছে এখন। সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়ার উই আর হেডিং টু। মানুষ যে ডেটা তৈরি করছে তার থেকে বেশি মেশিন ডেটা তৈরি করছে। তো অফকোর্স আমি মনে করি যে আমাদের এখানে মাল্টিপল ফোল্ড এটা বাড়বে, মাল্টিপল ফোল্ডে বাড়বে। এআই দিয়ে আমাদের অনেক কিছুই ইজি হয়ে যাবে বলে আমি মনে করি। আমরা একটা টুল ইউজ করি ইদানিং, সেলস টুল, এআই দিয়ে অ্যাকাউন্টিং, তারপরে মেডিসিন এবং এডুকেশনে বিভিন্ন টুল তৈরি হয়েছে। আই নো প্রত্যেকটা টুল কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি ক্লোজলি দেখেন, খুব অল্প সময়ে ডেভেলপ করা, 3 থেকে 6 মাসে যে ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে এআই টুল ইউজ করে, রিয়েলি প্রমিজিং সামথিং বলে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট এইখানে কিছুটা কনজারভেটিভ। গভর্নমেন্ট এআই ইউজেস অথবা আপনার ক্লাউডে যাওয়া এবং এআইকে অ্যালাউ করা, এখানে প্রপার পলিসিগুলো এখনো হয়নি। আমার মনে হয় এইগুলা হয়ে গেলে, পলিসিগুলো সাপোর্ট পেলে, ম্যাসিভ এআই ইউটিলাইজেশন বাড়বে বাংলাদেশেও। আমি বলেছিলাম আরও কয়েকটা সেক্টর নিয়ে আপনার অবজারভেশন না জানলি না। এই সেক্টরগুলোর ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমি পরে একটা বড় প্রশ্ন করবো, কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু আপনি কথা বলছিলেন, এটা নিয়ে একটু আমি আসি, কারণ আমার ব্যক্তিগত একটু আগ্রহ আছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি এআই বেসড হয়ে যাচ্ছে, কারণ দি স্কিল অফ দ্য ডেভেলপার্স সেটা নিয়ে আমি দেখি না যে খুব বড় পরিসরে আমরা বড়গুলো অর্ডার বা ইনভেস্টমেন্টগুলো টানতে পারছি, কারণ আমাদের ডেভেলপারদের স্কিল নিয়ে প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নেও যাব না। প্রশ্ন হচ্ছে এই সেক্টরটাতে এই মুহূর্তে প্রায় 4,500 অ্যাক্টিভ প্রতিষ্ঠান আছে, কয়েক লাখ কর্মী কাজ করছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে নিয়েও আমরা একটা বড় ড্রাইভ দিতে পারলাম না। কোথায় হারিয়ে গেলাম আমরা? নাকি এখানে অন্য কোনো জটিলতা ছিল, অথবা কম্পিটিটররা আমাদের থেকে বেশি স্ট্রং হয়ে গিয়েছে? আপনার কাছে কি মনে হয়? সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা হয়েছে মিডিয়াতে। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি লাস্ট 35 ইয়ার্স আমরা দেখেছি এখানে এখনো ইনফ্যান্সিতেই আছে। একটা ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য গভর্নমেন্টের এখানে বড় ভূমিকা ছিল। গভর্নমেন্ট কখনোই এটাকে প্রপারলি অ্যাড্রেস করতে পারেনি। অ্যাডাপশন, গভর্নমেন্ট অ্যাডাপশন না হলে একটা জিনিস ইউজেস কোথায় হবে? আমরা সবসময় সব কিছু এক্সপোর্টে ডাইরেক্টলি চিন্তা করা ঠিক না। আমরা নিজেরা সেটাকে ইউজ করতে হবে। আর আমাদের এডুকেশনে কিছু চ্যালেঞ্জ তো সবসময় ছিল। এই যে স্কিল ডেভেলপমেন্টে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো প্রচুর আইটি গ্র্যাজুয়েট তৈরি করছে, প্রায় 4-5,000 বোধ হয় এখন আইটি গ্র্যাজুয়েট এভরি ইয়ার বের হচ্ছে। কিন্তু স্পেসিফিক্যালি সফটওয়্যার ইন্ডাস্ট্রি ফোকাসড ছেলেদেরকে ট্রেন করে বের করা, ওই জায়গাতেই বোধহয় আমরা মানে মিজারেবলি ফেল করেছি লাস্ট 30 ইয়ার্স। ইনস্টিটিউটগুলোকে আসলে আরও সিরিয়াস হতে হবে এই বিষয়গুলো নিয়ে। স্কিল, প্রপার স্কিল ইন্ডাস্ট্রিতে যেটা দরকার, মানে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই স্কিল আমরা দিতে পেরেছি বলে মনে হয়। আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ইন্টারভিউ করি, যে ছেলেগুলা আইটি গ্র্যাজুয়েট অথবা IEEE-তে পড়ে আসে, কম্পিউটার সায়েন্সে পড়ে আসে, বেসিক নলেজও তাদের থাকে না অনেক সময়। যেটা আমি কমার্সের স্টুডেন্ট হয়েও আমার কাছে মনে হয় যেন ইন্টারভিউ বোর্ডে বসলে, যখন যারা ইন্টারভিউ করে তাদেরকে ইঞ্জিনিয়ার্সরা, আমি মাঝে মাঝে শুনি খুব অবাক লাগে, আমার খুব খারাপ লাগে যে ছেলেগুলা দীর্ঘ 12, 14, 15 বছর একটা জায়গায় থেকে বেরিয়ে এসে ইন্ডাস্ট্রির বেসিক লেভেলে তাকে অ্যাডাপ্ট করা যায় না। তাকে আবার 3 থেকে 4 বছর একটা ট্রেন করায় তাকে ইন্ডাস্ট্রিতে অ্যাডাপ্ট করতে হয়। এই জন্য অনেক ছেলে বাদ পড়ে যায়, অনেকে অন্য ইন্ডাস্ট্রিতে চলে যায়। আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এআই বেসড হয়ে যাচ্ছে কিছুটা, আমাদেরটা না, সারা গ্লোবালি এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি এআই সাপোর্টে ভালো করছে। আমাদের এই গ্যাপটা মেবি আমাদের জন্য কিছুটা বেনিফিশিয়াল হতে পারে। আমরা এআইকে ব্যবহার করে সফটওয়্যার, বেটার সফটওয়্যার টুল তৈরি করতে পারবো। কিন্তু এগেইন ওই থেকে যাচ্ছে একই কথা, যে আমাদের অ্যাডাপশনটা গভর্নমেন্ট লেভেলে বিভিন্ন জায়গায় এবং প্রাইভেট সেক্টরেও অ্যাডাপশনের চ্যালেঞ্জ আছে। মানুষের এখনও ভয় আছে। তবে কিছু অ্যাডাপশন হয়েছে, স্টিল আরও বড় সুযোগ আমাদের আছে বলে আমার মনে হয়। আপনি যেটা বললেন রাইট, সফটওয়্যার ইন্ডাস্ট্রি
এআই এর সাথে কম্বাইন করে ভালো কিছু করবে বলে ভবিষ্যতে আমি আশা করি। একটা বিষয় নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে, বেসিক্যালি দুইটা হাইপ আছে। প্রথমটা হচ্ছে এই মুহূর্তে ক্লাউড সার্ভিস দিয়ে $400 বিলিয়ন ওয়ার্ল্ড মার্কেটের আকার, এবং এটা মানে $400 বিলিয়ন ক্রস করেছে। বাট বাংলাদেশে যখন আমরা ক্লাউড সার্ভিসের কথা বলি তখন আমরা দেখি যে বিদেশি কোম্পানিগুলোর একটা বড় দাপট আছে। অ্যামাজনের কথা বলি, গুগলের কথা বলি, মাইক্রোসফট অ্যাজুর বলি, ওরাকল ক্লাউড বলি, দে আর অ্যাকচুয়ালি ডমিনেটিং দ্য মার্কেট ইন হিয়ার অ্যাজ ওয়েল। বলা হয় যে আমাদের দেশে ক্লাউড সার্ভিসে যদি ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট 20-30%ও এই বাজারটা নেওয়া যায়, স্থানীয় উদ্যোক্তারা নিতে পারেন, তাহলে আমাদের ক্লাউড সার্ভিসেরও একটা বড় ভবিষ্যৎ আছে। ওটিটি নিয়ে আমাদের অনেক ধরনের প্ল্যান আছে। ক্লাউড নিয়ে কি আসলে আমরা খুব বড় পরিসরে ভাবার অবস্থায় আছি, নাকি এটা নিয়েও আমরা খুব ভাসমান অবস্থায় আছি মনস্তাত্ত্বিক দিক দিয়ে? দের ইজ নো ওয়ে আউট উইদাউট গোয়িং ইন টু ক্লাউড। সিচুয়েশনটা এরকম, যেতেই হবে। এখন আপনি কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবেন সেটা, অথবা কত দেরি করবেন সেটার উপরে। আপনি যত দেরি করবেন আপনার কস্ট অফ ডুইং বিজনেস উড বি হায়ার, ডেফিনেটলি ইউ উইল বি লুজিং মোর। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটা কেউ আমরা মানি, কেউ মানি না, কেউ কমফোর্ট ফিল করি, কেউ কমফোর্ট ফিল করি না। কিন্তু কারো কমফোর্ট ফিল করা না করার সাথে তার রিয়েলিটি চেঞ্জ হয়ে যাবে না। ক্লাউড মার্কেট বাংলাদেশের অ্যাডাপশন শুরু হয়েছে। মাইক্রোসফট, অ্যাজুর, গুগল এবং AWS প্রায় ক্লোজ টু $50 মিলিয়ন রাফলি তাদের এখানে বিজনেস বাংলাদেশে। গ্লোবাল বিজনেস তো তাদের অনেক বড়, বাট এখানে লোকাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ছিল না। লাস্ট 4-5 ইয়ার্স ক্লাউড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। লাস্ট 2 ইয়ার্স ইনফ্যান্সিতে আছে বলা যায় ক্লাউড ইন্ডাস্ট্রি, বাট স্টিল গভর্নমেন্ট চিন্তা করছে, এবং আমাদের অনেক সার্ভিসই প্রাইভেট ক্লাউড থেকে আমরা করি। আমরা পাবলিক ক্লাউডে অভ্যস্ত না। বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা পলিসি করেছে, বা তাও 2 বছর হয়ে গেছে, পুশিং অল দ্য ব্যাংকস টু অ্যাডাপ্ট ক্লাউড সার্ভিসেস, বিকজ হিউজ সেভিং হয় ব্যাঙ্কগুলো যেভাবে হার্ডওয়্যার কিনতে হয়। ইদানিং সার্ভার্স অ্যান্ড অল দ্য সুইচেস এভরিথিং 3 টাইমস বেড়ে গেছে লাস্ট 1 ইয়ারে। সো এখন আসলে এগুলা রান করা, ডেটা সেন্টার আলাদা রান করা, ইউ আর লুজিং মানি, ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের জন্য ধরেন ইন্ডাস্ট্রি যেই জায়গায় ফোকাস, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ফোকাস করবে। ওরা যদি এই ডেটা সেন্টার, ক্লাউড এগুলো নিয়ে ফোকাস করে, তাদের ইনোভেশনও তাদের জায়গায় নষ্ট হয়ে যায় আমার মনে হয়। আমার মনে হচ্ছে ওখানে আমরা সবাই সব কিছু করার চেষ্টা করছি। ওগুলা যদি আমরা বাংলাদেশের ব্যাংকের ক্লাউড পলিসি ফলো করে ক্লাউড অ্যাডাপ্ট করি, তারা সেভ করবে এবং ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। আপনি এটা গভর্নমেন্ট পলিসি করে পুশ করা দরকার। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্টের অনেকগুলো ডিপার্টমেন্ট শুনি যে ডেটা সেন্টার করবে। যেখানেই যাবেন একটা টেন্ডারের সাথে একটা ডেটা সেন্টার আছে। তো আপনি যারা ডেটা সেন্টার বানাচ্ছে কন্টিনিউয়াসলি, ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট তারা কখনো ক্লাউডে যেতে পারবে। যত বেশি এই জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যাবে, তারা চাবে যে সেগুলো দিয়ে তারা চালাতে, এবং মোর অ্যান্ড মোর কস্ট বাড়বে ওদের অপারেশনে। সো প্রথম থেকে যদি সিদ্ধান্তগুলো ওইভাবে নেওয়া যেত, এবং এখনও যারা ফার্দার ইনভেস্টমেন্টে যাচ্ছে, প্ল্যান করছে, ওটা না করে সরাসরি অনেকগুলো ব্যাংক চিন্তা করছে ক্লাউডে যাওয়ার, অ্যান্ড সিরিয়াসলি চিন্তা করছে। কেউ কনজারভেটিভ, কেউ বিশ্বাসের ওই জায়গায় এখনও যেতে পারেনি, অথচ সারাক্ষণ সব ডেটা কিন্তু গুগলে চলে যাচ্ছে, ফেসবুকের মেটার কাছে চলে যাচ্ছে। ওগুলো ওরা বুঝতে পারছে না, কিন্তু কিছু জায়গায় তাদের যেন একটা মেন্টাল ব্যারিয়ার আছে এই বিশ্বাসের জায়গাটাতে। একটা বিষয় এটা নিয়ে আলোচনার পরে আমি আরেকটু কঠিন প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে এখন আরেকটা হাইপ উঠেছে বাংলাদেশে, দ্যাট ইজ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। আপনার এই প্রসঙ্গটা কেন মাথায় আসলো? আপনি বলছিলেন ডিভাইসগুলোর দাম, সার্ভার এবং টেকনিক্যাল যে হার্ডওয়্যার ডিভাইসগুলো, সেগুলোর দাম 3 টাইমস বেড়ে গিয়েছে। তো এই শোতে এবং শোয়ের বাইরে যখনই আমরা মোবাইল অপারেটরদের সাথে কথা বলি, বা এই ধরনের হার্ডওয়্যার যারা ডেভেলপ করে তাদের সাথে যখন আমরা কথা বলি, তারা বারবার একটা বলছিলেন যে
চিপ বা সেমিকন্ডাক্টর যেই বলি না কেন, এইটার এক ধরনের শর্টেজ ক্রিয়েট হয়েছে, যেটা ভিয়েতনাম, চায়না বা তাইওয়ান দিয়ে পুরো ওয়ার্ল্ডকে কুলিয়ে উঠতে পারছে না। ফাইন, তাহলে বাংলাদেশে আমরা এই অপরচুনিটিটা কেন নিই না? বিকজ সেমিকন্ডাক্টর তো আমরাও বাংলাদেশে তৈরি করতে পারি। দেয়ার আর সাম কোম্পানিজ হু আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন দিস। সরকার কিছুদিন আগে বলেছেন যে এখন $8 মিলিয়ন আছে অ্যারাউন্ড, আমরা এটাকে $1 বিলিয়ন নিয়ে যেতে চাই। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি করলে আমরা অনেক মানে সাপোর্টও পাওয়া যাবে সরকারের তরফ থেকে। বাট সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটাকে আসলে আপনার কাছে হাইপ মনে হচ্ছে, নাকি আসলে এখানে রিয়েল অপরচুনিটি আছে যেটা কাজে লাগানোর সুযোগ আছে? কারণ আমরা এখন আপাতত ডিজাইনই বেশি মনোনিবেশ করছি, দ্য রিয়েল চিপসেট ম্যানুফ্যাকচারিং আমরা বোধহয় এখনও খুব একটা ভালো করতে পারছি না। আমার খুব বড় ডিটেইল স্টাডি নাই। আমি ইন্ডাস্ট্রির একজন বিজনেসম্যান জিনিসটা যেভাবে দেখছি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটাকে অপরচুনিটি ডেফিনেটলি আছে আমাদের। বাট অফকোর্স উল্কা সেমি, ডিবিএল গ্রুপ কয়েকজন কিছু কাজ করছে, আরও কয়েকটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের খুব জরুরি দরকার, সেটা কিছুটা তৈরি হচ্ছে। ডিজাইনিং ইজ ওয়ান ফেজ, যেটা আমরা কিছুটা অ্যাচিভ করেছি। ভালো ভালো কোম্পানির কাছেও এরা নাকি ডিজাইন করছে, ভালো কোম্পানিদের চিপ ডিজাইন করতে পারছি আমরা। তো এরপরে প্যাকেজিং অথবা ফ্যাব্রিকেশন, যেটা এটার জন্য সাপ্লাই চেন সিস্টেম এবং অথবা আমাদের যে ইকোসিস্টেম অফ বাংলাদেশ, ডুইং বিজনেসের ইকোসিস্টেম, এটা আসলে এটার সাথে ম্যাচ করে না বলে আমার মনে হয়। তবে আমরা সেই জায়গায় তো গভর্নমেন্ট কাজ করছে, সবাই কাজ করছি, সেই জায়গাটায় কিছু ডেভেলপমেন্ট করতে পারলে আমাদের এয়ারলাইন্স, শিপমেন্টস, পাওয়ার সিস্টেম, টোটাল সাপ্লাই চেনটা ভেরি সেন্সিটিভ এই ফ্যাব্রিকেশনের। তো নেক্সটে হয়তো প্যাকেজিংয়ে কিছু কাজ করতে পারবে বাংলাদেশ। আমার মনে হচ্ছে স্টেপ বাই স্টেপ গেলে ফ্যাব্রিকেশনটাও এক সময় আমরা প্রপারলি করতে পারবো বলে আমি বিশ্বাস করতে চাই। তবে এখানে ইনভেস্টমেন্ট আরও করতে হবে, গভর্নমেন্টের ইনসেন্টিভস বাড়াতে হবে এবং অ্যাপ্রিসিয়েট করতে হবে যারা করছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং খুব সিরিয়াস সাপোর্ট দরকার। আপনি তাইওয়ান আজকে যে জায়গায় গিয়েছে, তাইওয়ান গভর্নমেন্ট, আই ইউজ টু ভিজিট তাইওয়ান এ লট ইন 90s বা আর্লি 2000-এ। আমি দেখেছি ওদের গভর্নমেন্ট এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে কীভাবে সাপোর্ট দিয়েছে। আমাদের ব্যুরোক্রেসি কমপ্লিটলি 180 ডিগ্রি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। ওগুলো না করতে পারলে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করা ইভেন বিগার চ্যালেঞ্জ। ইভেন হাইপার স্কেলারদেরকে আমরা এখানে এখনও ল্যান্ড করাতে পারিনি বাংলাদেশে। বেসিক পলিসি চেঞ্জ করে দিয়ে ইন্ডিয়াতে করছে, আমাদের এখানেও সে সেম অপরচুনিটি আছে। আমরা এটা করতে পারছি না বিকজ এভরি টাইম ইউ টক টু দেম, দে উইল সে ইউ হ্যাভ এ চ্যালেঞ্জ উইথ ইয়োর পলিসিগুলো ঠিক করে নেগোসিয়েশন টেবিলে বসে তাদেরকে এখানে ল্যান্ড করানো একদম জরুরি ছিল। এটা খুব ইজি কাজ। মাইনুল হক সিদ্দিকী, আমি এই প্রশ্নটা এই মুহূর্তে আপনাকে করে ফেলি। বলেছিলাম একটা কঠিন প্রশ্ন করব, কিন্তু আপনি বোধহয় এই বাস্তবতাটা খুব মানে ভালো মতো রিয়েলাইজ করেন। সেটা কি, আমরা স্মার্ট বাংলাদেশ হয়ে যাব, ডিজিটাল বাংলাদেশ হয়ে যাব, অনেক দূর আগে যাব, মানে আমরা ভিশন, গল্প যাই বলি না কেন, স্বপ্ন অনেক কিছু দেখেছি। দিন শেষে আমাদের মনে হয় একই জিনিস নিয়ে অনেক দিন পরে যখন আমি আর আপনি শোতে বসেছি, এই আলোচনাগুলো উপর ফিরে ফিরে আসছে। এখনও পলিসি কনসিস্টেন্সি থাকে না, পলিসি করতে দেরি হয়ে যায়, ডিসিশন নিতে পারে না, কোথায় ইউজে যাব সেটা বোঝে না। আমরা বুঝতে পারছি না ইনভেস্টমেন্টটা কতটুকু আনা দরকার, কোথায় না আনা দরকার। এবং আপনি যেটা লাস্টলি বললেন যে ফরেন যারা স্টেক হোল্ডার আছে, ইভেন যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এখন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে আয় করে, তাদেরকেও আমরা এখন খুব বেশি জবাবদিহিতার আওতায় আনতে পারিনি। বিকজ আমরা আসলে, আমার কাছে মনে হয় যে আমরা কি আসলে বুঝে উঠতে পারছি না, নাকি আমাদের অন্য কোনো সমস্যা আছে, আমরা পারছি না। কি মনে হয় এত ইনকনসিস্টেন্সি আমাদের রেগুলেশন নিয়ে কেন? আমি পার্সোনালি কয়েকবার তাদের সাথে আলাপ করেছি, হাইপার স্কেলারদের সাথে, বিকজ আই এম পার্সুইং ডেটা সেন্টার বিজনেস, আই হ্যাভ ইনভেস্টমেন্ট ইন্টু ডেটা সেন্টার সেগমেন্ট। তারা কেন এখানে ল্যান্ড করে না? তারা ল্যান্ড করলে কোনো ডেটা সেন্টারে ল্যান্ড করে নর্মালি, অথবা দে বিল্ড দেয়ার ওন ডেটা সেন্টার, দে বিল্ড দেয়ার ওন ফাইবার ব্যাকবোন, অথবা এক্সিস্টিং ফাইবার ব্যাকবোন থেকে বড় ক্যাপাসিটি কিনে। ওগুলা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট যেটুকু আছে, এটা বিল্ড করা খুব
ডিফিকাল্ট না, ইনভেস্টমেন্ট করলে হয়ে যাবে। কিন্তু যেই জায়গাটায় তারা চ্যালেঞ্জ ফেস করে সেটা হচ্ছে হ্যান্ডলিং দ্য গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্টকে হ্যান্ডেল করাটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। গভর্নমেন্ট কিছু জিনিস সেফটি সিকিউরিটি চায়, তারা ফ্রি থাকতে চায়, তাদের ট্যাক্সেশন থেকে শুরু করে আরও কিছু জিনিসে তারা স্পেশাল নেগোসিয়েশন করতে চায়। এরকম কিছু লেনদেনের ইন্টারনালি নেগোসিয়েশন ফাইনাল হওয়াটা মূল বাকি। তো আমি বিশ্বাস করতে চাই যে ইট ইজ পসিবল। একটা সিরিয়াস উইল দরকার। কিছুদিন আগে আমি আমাদের রেহান সাহেবের সাথে কথা বলছিলাম, নতুন অ্যাডভাইজার টেলিকম। উনি বললেন যে হি ইজ লুকিং ইনটু ইট ভেরি সিরিয়াসলি। হি থিঙ্কস দ্যাট হি ক্যান ডু এ ব্রেক থ্রু ভেরি সুন। হি ইজ আন্ডার সিরিয়াস ডিসকাশন। উনি হয়তো প্রবলেমগুলো বুঝতে পেরেছেন, উনি ইন্ডাস্ট্রির সাথে কথা বলছেন, হাইপার স্কেলারদের সাথেও মাল্টিপল টাইম উনি বসেছেন। আমার বিশ্বাস যে হয়তো কিছুটা কাজ হবে, কিন্তু তারপরেও সংশয় কিছুটা থেকে যায়। আপনি যে সংশয়টা কথা বললেন, এতদিন হয়নি, এতদিন ধরে হচ্ছে না, এখন কেন, কিভাবে, কি হলে হয়ে যাবে। একটু সিরিয়াস পুশ করতে হবে জিনিসটাকে। সিরিয়াসলি পুশ করলে এই ব্রেক থ্রুটা খুব কঠিন বিষয় না। এটা আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য ফুল ইকোসিস্টেম তৈরি করা, আমি বলছি ফ্যাব্রিকেশনের জন্য, ইস মাচ বিগার চ্যালেঞ্জ। ওকে, বাট এটা আমার মনে হয় অত বড় চ্যালেঞ্জ কিছু না। এখানে ইনভেস্টমেন্ট, সাবমেরিন কেবলে ইনভেস্টমেন্ট আসবে, ডেটা সেন্টারে ইনভেস্টমেন্ট আসবে। এই যে আমাদের দেশের একটা ছেলে রবিন খুদা, নাম শুনেছেন কিনা জানি না, ইন্ডিয়াতে $30 বিলিয়ন ডেটা সেন্টারের জন্য ইনভেস্টমেন্ট করছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সিটিজেন, এরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট করছে। বাংলাদেশ, ইন্ডিয়া অথবা ইউএস, তাদের জন্য সারা গ্লোবটাই তারা দেখে বেস্ট পসিবল অপরচুনিটি বুঝে ইনভেস্টমেন্ট হবে। এই লেভেল অফ ইনভেস্টমেন্টগুলো এভাবে চিন্তা করে। কিন্তু আপনি যদি ভাবেন যে একটা বাংলাদেশি ছেলে, সে কিন্তু ডেফিনেটলি একবার দেখতে পারতো বাংলাদেশটাকে, তাদের রেডারেই নাই। আনফর্চুনেটলি আমরা এমন একটা ইমেজ তৈরি করে রেখেছি গ্লোবালি, যে ইমেজ ক্রাইসিসটা ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। আমার সাম কলিগস বোধহয় রবিন খুদার সাথে কন্ট্যাক্ট করেছিল। বাংলাদেশ তাদের রেডারেই নেয়, বিকজ তাদের ধারণা বাংলাদেশ সম্পর্কে ভালো না। এই যে ইনকনসিস্টেন্সি অফ দ্য পলিসিস, ওয়ান অফ দ্য মেজর থিং। গভর্নমেন্ট নেগোসিয়েশন করে তারা বিভিন্ন সময় বিভিন্ন হাইপার স্কেলাররা এখানে এসেছে, কথা বলছে, এখনও বলছে। এখানকার যে ইনকনসিস্টেন্ট সিচুয়েশন, এমন অদ্ভুত কিছু জিনিস নিয়ে এমবার্গো করে রাখে যেগুলা কমন সেন্স দিয়ে মানুষ বুঝতে পারে না। যেমন আমাদের এই যে বিভিন্ন কানেক্টিভিটিগুলা, রিজিওনাল কানেক্টিভিটিগুলা, আমরা একটা অনেক দিকে হয়তো ল্যান্ড লক, এদিকে সি আছে, বাট ল্যান্ডের উপর দিয়ে কিন্তু গ্লোবালি সাবমেরিন কেবল অনেক রিস্কি হয়ে যাচ্ছে। ইয়েতে হরমুজের এখানে সাবমেরিন কেবলগুলো রিস্কে পড়েছে। এখানে আমাদের মালাক্কার ভিতর দিয়ে প্রচুর সাবমেরিন কেবল গিয়েছে। এগুলোর একটা রিস্কি ন্যারো প্যাসেজ। পৃথিবীতে সিতে যুদ্ধ হলে এগুলো রিস্কে পড়ে। আপনার ল্যান্ডগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, একটা দেশের সাথে আরেকটা দেশ, এগুলো দিয়ে আপনার কানেক্টিভিটি তৈরি হতে পারে। আমরা এগুলাকে, ইন্টারনেটকে এখনো মনে করি ইন্টারনেট ইটস এ ওপেন থিং, ইটস এ ওপেন সির মতো বিষয়। এখানে কে কাকে কন্ট্রোল করবে, কিভাবে করবে, এটা নিয়ে আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা তো একদিকে যেতে হবে, ডিসিশন না নিয়ে বসে থাকার তো কোনো অর্থ হতে পারে না। এর ভিতরে আপনি স্পেস এক্স বাংলাদেশে ল্যান্ড করেছে, আপনি দেখেছেন, তারা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছে। বাংলাদেশকে একটা রিজিওনাল হাবের মতো কনভার্ট করে ওদেরকে কিছু পারমিশন দিয়েছে রেগুলেটর, যেটা মাল্টিপল আদার কান্ট্রিজ থেকে সে ডেটা বাংলাদেশে ডাউনলোড করে বাংলাদেশের সাবমেরিন কেবল দিয়ে গ্লোবালি ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো সেম থিং আরও কয়েক বছর আগে, 5 বছর 10 বছর আগের থেকে কিন্তু এটার
কথা উঠেছিল, এটার জন্য ডিমান্ড এসেছিল যে আমরা রিজিওনাল হাব হতে পারি। উই আর সেন্টার। আমরা তো 500 মিলিয়ন পিপল, আই থিঙ্ক 500 মিলিয়ন পিপলকে উইদিন 20 মিলি সেকেন্ড এনি ডিজিটাল সার্ভিস ডেলিভারি করতে পারি, এরকম একটা পয়েন্টে আছি। জি আপনি চিন্তা করেন, একটা সার্কেল করেন বাংলাদেশের সেন্টারকে, ঢাকাকে সেন্টার করে 500 মিলিয়ন পিপল, চিন্তা করেন মানে 50 crore, আমি বেশি ধরছি না। 20 মিলি সেকেন্ডে আমরা কিন্তু একটা ডিজিটাল সার্ভিস এখান থেকে ডেলিভারি করা দেওয়া সম্ভব। সো আমরা একটা খুব সুইটেবল পজিশনে আছি গ্লোবালি ডিজিটাল সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে। তো এগুলো আমরা তো রিয়েলাইজেশনের অভাব হচ্ছে কিছু। নিঃসন্দেহে ইয়াং জেনারেশনের প্রশ্ন আমরা সবসময় আপনাকে করি, টপ কি বলবো র্যাপিড ফায়ার আদলে করি। আজকে আমরা টপ 10 প্রশ্ন সিলেক্ট করেছি র্যাপিড ফায়ার আদলে, ওগুলো শেষ করে তাদের কিছু বড় প্রশ্ন আছে সেটাও আমি করব। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় বিং দ্য ফাইবার এট হোম চেয়ারম্যান আপনি কোনটি বেশি বিশ্বাস করেন, গুগল নাকি চ্যাট জিপিটি? আমি খুব কম ব্যবহার করি পার্সোনালি, বাট আমার টিমের অনেকেই ব্যবহার করে দেখি। চ্যাট জিপিটি নাম্বার ওয়াইজ বেশি লোকের ব্যবহার দেখেছি আমি। গুগলের ইউজেস সেই হিসেবে কম। ওকে, তো আমিও নিজেও গুগল ইউজ করি নাই, চ্যাট জিপিটি বেশি ইউজ করেছি। ওকে। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের আইটি খাতের সবচেয়ে বড় ভুল অগ্রাধিকার কি? মানে অগ্রাধিকার ছিল বাট এটা একটা ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি, এমন কোনো কিছু আপনার চোখে পড়ে? আইটি ডেভেলপমেন্ট অ্যাজ এ সেক্টরাল ডেভেলপমেন্ট করতে গিয়ে আইটি আর আইটি নাই, আইটির সাথে কিন্তু আইসিটি হয়ে গেছে। কমিউনিকেশন ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ আইটি নাও। ইফ উই আন্ডারস্ট্যান্ড দিস, আমরা কমিউনিকেশন পার্টটা এফডিআই এর দোহাই দিয়ে বাইরের একটা হাতে তুলে রেখেছি। দ্যাট হ্যাড সাম রিয়েল পোটেনশিয়াল অফ হার্ডকোর মানি। আমরা যদি এটা আমাদের আইসিটি বলে একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি, কমিউনিকেশনটাকে আলাদা মিনিস্ট্রি আলাদা না করে একসাথে করলে এই একই ইন্ডাস্ট্রি একটাকে কিন্তু সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে ফেলতে পারতো। আমি এটা আগেও বলেছি, আরও 20 বছর আগেও আমি এই কথা বলেছি। আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ভাগ করে আমরা যেটা বেটার পার্ট, ক্রিম পার্টটাকে আমি এফডিআই এর কাছে দিয়ে রেখেছি, যে এখানে রিইনভেস্টমেন্ট এখানে হচ্ছে না। ওই টাকাটা আমরা সরাসরি বাইরে পাঠিয়ে দিচ্ছি, ডিভিডেন্ড মেজর। হ্যাঁ, একটা পার্ট কিছুটা থাকছে হয়তো, কিন্তু ভেরি আনফর্চুনেট এই জিনিসটা। আমাদের ছেলেরা, আমাদের ইঞ্জিনিয়ার্সরা কমিউনিকেশনে এখন ম্যানেজমেন্ট, কমিউনিকেশনের জন্য সিটিও লেভেলে কাজ করছে এবং টেলিকমের সব কিছুই করছে। তো ওয়াই নট এখানে লোকাল কমিউনিকেশন ইন্ডাস্ট্রি তৈরি হবে না? মানে এটাকে আপনার বড় ভুল মনে হয় অগ্রাধিকার? আপনি যদি বলে থাকেন, আমার মনে হয় এই জায়গাটায় সুযোগ ছিল। হ্যাঁ, তারা 15, 20, 30 বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরে লোকাল ইন্ডাস্ট্রি এখানে ঢোকা উচিত ছিল। ইন্ডিয়া যেটা করেছে ভেরি সাকসেসফুলি। ওকে, আমরা এই প্রশ্নটার উত্তর নিয়ে নিলাম, কিন্তু র্যাপিড ফায়ার তার একটু দ্রুত উত্তর আমরা নিয়ে নিব। 3 নম্বর প্রশ্ন, আগামী 5 বছরে সবচেয়ে বড় ডিজিটাল পরিবর্তন কোন সেক্টরকে ঘিরে আসবে? মানে আইটির ক্ষেত্রে তারা জানতে চাচ্ছে কোন পার্টিকুলার টেকনোলজিকে ঘিরে আসবে বলে আপনার কাছে মনে হয়? ক্লাউড। ক্লাউড কি? People should be learning cloud better, and এখানে একটা হিউজ শর্টেজ আছে হিউম্যান রিসোর্সের গ্লোবালি এন্ড বাংলাদেশেও। 4 নম্বর, কোনটির ভবিষ্যৎ ভালো বাংলাদেশে, সফটওয়্যার না সেমিকন্ডাক্টর? অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ সেক্টর? ভালো করতে চাইলে দুটোতেই ভালো করার সুযোগ আছে, কিন্তু খুব ভালো হতে হবে। জি, মিডিওকার হয়ে যদি আমি সফটওয়্যারে এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করব আশা করি, ভুল হবে। ওকে ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, এটা আমিও জানতে চাই, একটু ইন্টারেস্টিং প্রশ্ন। আপনার কলিগদের কাছে বা আপনার কর্মীদের কাছে যারা আপনার সাথে কাজ করে, আপনি কি তাদের কাছে আনুগত্য চান নাকি ভিন্ন মত চান? আমি একটা টিমে কাজ করি, অলওয়েজ লাভ টু গেট লট অফ চ্যালেঞ্জেস। আমার কি ভুল করলাম সেটা তারা আমাকে বললে সেটা ঠিক করে নিতে পারি। আই লাভ দ্য চ্যালেঞ্জেস। ওকে, তার মানে আপনি ভিন্ন মত পছন্দ করেন। ভেরি ভেরি ফরচুনেট, এটা ভালো খুব প্র্যাকটিসটা। 6 নম্বর, কোন ধরনের মানুষকে আপনি কখনো লিডারশিপের দায়িত্ব দেবেন না? কখনো দিব না এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমি বিভিন্ন কিছু ট্রাই করেছি, লিডারশিপেও আমি বিভিন্ন ধরনের মানুষদেরকে ট্রাই করি। ওকে, টেকনোলজির লক্ষ্যে অথবা ম্যানেজমেন্টের লক্ষ্যে, সেলসের লক্ষ্যে অথবা
অন্য ডিসিপ্লিন লোককে আমি লিডারশিপে বাট আমার কাছে মনে হচ্ছে ওনারা যেটা জানতে চান, মানে ধরেন কোন কোয়ালিটি দেখলে তাকে আপনি, আর হয়তো হিউম্যান কোয়ালিটি দেখলে আপনি আর তাকে লিডারশিপের দায়িত্ব দিবেন না, এরকম কিছু তারা জানতে চাচ্ছে। লেজি লোকজন, অলস। অলস লোকজনকে আসলে লিডারশিপ দেওয়া যায় না। অনেক Okay. মানুষই আছে আমাদের বাঙালির ভিতরে কমন একটা কিছুটা রিল্যাক্স থাকতে পছন্দ করে। তাদেরকে আপনি নেতৃত্বের দায়িত্ব দেবেন না, খুবই গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্ন, লিডারশিপের সবচেয়ে কঠিন পরীক্ষা কখন আসে? 7 নম্বর প্রশ্ন। যখন একটা চেঞ্জ ম্যানেজমেন্ট অথবা নিউ টেকনোলজিতে যেহেতু আছি, টেকনোলজিক্যাল অ্যাডাপশন করতে ডিসিশন নিতে হয় উইথ সাম রিস্ক, খুব ফাস্ট চিন্তা করতে হয়, অনেক বড় রিস্ক নিতে হয়। ওই সময় Right. কঠিন সময় আসে। 8 নম্বর প্রশ্ন, ব্যর্থতা থেকে মানুষের কি শিক্ষা নেওয়া উচিত? ব্যর্থতা থেকে আমরা তো নতুন করে স্বপ্ন দেখার শিক্ষা নেওয়া উচিত। আমি তাই নিয়েছি। ব্যর্থতা যে আমার জীবনে নেই, অনেকগুলো ছোট 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 ব্যর্থতার উপরেই বিল্ড করে মানুষ কিন্তু একটা কিছু দাঁড় করে ফেলতে পারে। এই জন্য নতুন করে প্রতিবার স্বপ্ন দেখাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ব্যর্থতাগুলো এক্সপেরিয়েন্স হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, অফিসের বাইরে আপনার পছন্দের কাজ কি? ইদানিং গলফ খেলছি। আহ আমি ছোটবেলায় খুব স্পোর্টসম্যানের মতো অ্যাক্টিভিটি করতাম, খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম না, বাট অফিসের বাইরে বন্ধু নিয়ে আর গল্প করাটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার 45 ইয়ার্সের পুরনো বন্ধুদের সাথে এখনও রিলেশনশিপ আছে, রেগুলার আমাদের সামহাও দেখা হয়, সো দ্যাট ইজ একটা ভেন্টিলেশন হয়, মানে হ্যাঁ। চাইল্ডহুডে ফিরে যাওয়া আর কি। এটা সবার দরকার। 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। ধরুন এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন আপনার কাছে $1 বিলিয়ন তহবিল আছে, আপনি প্রযুক্তির কোন খাতে এই মুহূর্তে সবার আগে বিনিয়োগ করবেন বাংলাদেশে? সিরিয়াসলি ক্লাউডে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে চাই, এআই ইনভেস্ট করতে চাই, ডেটা সেন্টারে ইনভেস্ট করতে চাই, এবং করছি। আমার যেটুকু লিমিটেশনস আছে সেটুকু নিয়ে করছি। অফকোর্স কানেক্টিভিটিগুলো ভেরি ইম্পর্টেন্ট, কানেক্টিভিটিতে আরও কিছু ইনভেস্টমেন্টের সুযোগ আছে আমাদের, আমরা সেটা কন্টিনিউয়াসলি করছি। ওকে, র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। আর ছোট ছোট দুটো প্রশ্ন করব, একটা প্রশ্ন না করলেই না, এটা তারা জানতে চায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর আইটি প্রফেশনালস এখন আছে, কিন্তু আপনারা যখন কথা বলেন তারা বলে যে, তারা সবসময় বলেন যে অনেক স্কিলড ম্যান পাওয়ারের ক্রাইসিস আছে। তারা যখন চাকরি করছে তারা দেখে যে জব ক্রাইসিস আছে। তো দে আর অ্যাকচুয়ালি কনফিউজ, বাংলাদেশের আসলে মার্কেটটার অবস্থা কি এক। তৃতীয়ত তারা মনে করে যে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান বা স্কিল আছে সেটাকে বাংলাদেশের থেকে বিদেশে ইউটিলাইজ করার সুযোগ এবং রেমুনারেশন বেশি। আপনার মতামত জানতে চাই। আমার মতামত তো সবার মতামতের মতোই, যে বাইরের সুযোগ অনেক বড়, বাংলাদেশ একটা স্মলার মার্কেট, অনেক চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হয়, ইন্ডাস্ট্রিটাও অনেক কম্পারেটিভলি ছোট, গ্রোথও স্লোয়ার। তো সেই কারণে এখন একটা আইটি প্রফেশনাল সে ইউনিভার্সিটি পাশ করার পরে অপরচুনিটি খুঁজে, গ্লোব ইজ দেয়ার মার্কেট অ্যাকচুয়ালি। সে ফ্রিল্যান্সিং করে, গ্লোবাল যে কোনো বড় হাইপার স্কেলারদের সাথে কাজ করতে পারে, অথবা সেখানে গিয়ে কাজ করতে পারে, অনলাইন অফলাইন। ইভেন দেশের ভিতরেও যে কোম্পানিগুলো আছে সেখানে অপরচুনিটি যে নেই তা না, ভালো লোক সবসময় খুঁজি। আমি বোধহয় সবচেয়ে খুশি হয়ে একটা খুব ভালো ছেলের সাথে ইন্টারভিউতে যদি দেখা হয়, আমার মনে হয় যে ওয়াও, আই এম সো লাকি। এটা খুব ন্যাচারাল। আমরা যারা ইনোভেটিভ কাজ করতে চাই, একটা টিমে গুড নিউ আইডিয়াস নিয়ে আসা এবং নিউ আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা, বিভিন্ন রকম ক্যাপাসিটি বিভিন্ন মানুষের থাকে। তো ওই টিম বিল্ড আপ করতে গিয়ে যে স্টোনগুলো, যেখানে গ্যাপ, সে মানুষ একজনকে যখন চোখে পড়ে ইন্টারভিউতে, ভেরি রেয়ার, 10-20 জনকে ইন্টারভিউ করে একজনকে ওরকম খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। বাট সবসময় ইন্ডাস্ট্রিতে এই লোকগুলার দরকার আছে, সিরিয়াস এবং হার্ড ওয়ার্কিং লোক। হার্ড ওয়ার্কিং লোক একটু সময় লাগলেও তারা সাকসেসফুল হবে, এটাই স্বাভাবিক। পিপল হ্যাজ টু বি হার্ড ওয়ার্কিং। ওকে, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে 30 সেকেন্ডসে যদি উত্তরটা দেন, বাংলাদেশের আইটি সেক্টরকে বা প্রযুক্তি খাতকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? 10 বছর পরে আমি একটা
ডেফিনেটলি আমরা সবাই প্রচুর রোবোটিক্সের চিন্তা করি। রোবোটিক্স আমাদের সোসাইটিতে প্রচুর ইউজ হবে 10 বছরের ভিতরে। সেই সাথে এআই অ্যাডাপশন প্রচুর আমরা এনজয় করব বলে আমার বিশ্বাস। দের উইল বি ইন্ডিপেন্ডেন্টলি ছোট ছোট ডেটা সেন্টার দিয়ে ভরিয়ে ফেলেছে সেরকম না হয়ে মোর পিপল উড বি গোয়িং ইন টু ক্লাউড। People will be more careful about investing into expensive hardware again and again repeatedly. আমাদের পাওয়ার ক্রাইসিসটা আমি ঠিক এখনো পরিষ্কার করে দেখতে পারি না, কিন্তু আমি ইদানিং কিছু কাজ করছি। আমার মনে হয় আমরা পাওয়ার ক্রাইসিস 10 বছর সময় এর ভিতরে কাভার হয়ে যাবে। আমাদের রিনিউয়েবল যে এনার্জিতে যে পলিসিগুলো হয়েছে সেগুলো আরেকটু ফাইন টিউন হবে এরই মধ্যে, এবং পাওয়ারে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাব। আমাদের যে ফরেন রিসোর্সের উপরে, ফরেন ফুয়েলের উপরে যে ডিপেন্ডেন্সিটা, এটা কমে যাবে। ওটা কমে গেলে আমরা মাল্টিপল ডিফারেন্ট এরিয়াতে আমাদের ছেলেরা নতুন কিছু চিন্তা করতে পারবে এবং ভালো কিছু হবে। আমরা তেমনটা আশা করি। জনাব মইনুল, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে আমার মতামত এটা, সেটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা অনেক বেশি কথা বলি, অনেক বেশি মতামত দিই, কিন্তু কাজটা কম করি। এই কাজ কম করতে 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 মইনুল হক সিদ্দিকী একটা কথা বলছিলেন যে অলস কিন্তু একটু কমফোর্টেবল থাকতে পছন্দ করে। আমরা কমফোর্টেবল থাকতে যখন গিয়েছি, কথা বেশি বলেছি, আমাদের প্রতিযোগীরা আমাদের থেকে এগিয়ে গিয়েছে, আমাদের থেকে পলিসি রেগুলেশনে এগিয়ে গিয়েছে, আমাদের থেকে বিনিয়োগ টানার জন্য এগিয়ে গিয়েছে, এবং প্রযুক্তি খাতে আমাদেরকে বারবার একই আলোচনায় ফিরে আসতে হচ্ছে এই ধরনের টক শোতে। তার মানে হচ্ছে আমাদের আরও অনেক সামনে কাজ করার সুযোগ আছে। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন কিছু করার অনেক বেশি স্বপ্ন এবং চেষ্টা আছে। আমার আশা করতে মানে কোনো দ্বিধা নেই যে সামনে আরও ভালো কিছু হবে, কিন্তু সেই ভালোটি করতে গেলে আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা প্রযুক্তি খাতের যারা স্কিল দক্ষ জনশক্তি, তাদেরকে সাথে নিয়েই করতে হবে। তারা যদি হতাশ হয়ে বিদেশ চলে যায়, আমরা আরও বিপদে পড়ে যাব, এবং তখন বিদেশ থেকে লোক এনে এই ধরনের কাজগুলো করানো আরও বেশি ব্যয়বহুল হয়ে যাবে। অর্থাৎ সেই সুযোগগুলো খুব দ্রুত তৈরি করতে হবে। বিদেশি বিনিয়োগকারী যারা, তাদেরকে তো বাংলাদেশে আনতে হবে, কিন্তু দেশীয়দেরকেও সাথে রাখতে হবে। সবাইকে একে অন্যের পরিপূরক করে যদি আমরা আমাদের প্রযুক্তি খাত নিয়ে ভাবতে পারি, তাহলেই বাংলাদেশের প্রযুক্তি খাতে ভালো কিছু হবে এবং আমরা ওয়ার্ল্ডের পেসের সাথে এগিয়ে যেতে পারবো। আশা করি যাদের যেখান থেকে ভাবা দরকার তারা সেটি ভাববেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।